জয় হিন্দ। আজকে আমরা ডাব্লিউবিপির আরো একটা প্র্যাকটিস সেট সলভ করব। ঠিক আছে, দেখো আজকের প্র্যাকটিস সেটেও কিন্তু খুব ভালো ভালো প্রশ্নগুলো আছে। তোমরা প্র্যাকটিস সেটটা শেষ অবধি দেখবে, প্রশ্নগুলো নিজেরা ভালো করে প্র্যাকটিস করবে। চলো আজকের প্রথম প্রশ্নটা কি আছে দেখি। কি বলেছে দেখো, 12:20 ইকুয়ালস টু *25 হলে লুপ্ত পদটি কত হবে? স্টারের জায়গায় আমরা ধরে নিচ্ছি এক্স। ঠিক আছে, তাহলে আমরা এরকম লিখতে পারি না যে 12/20 ইস্টু মানে কি ভাগ, সমান সমান x/25, x/25। এবারে যদি কাটাকাটি করি দেখো কি হবে, 5×4 = 20, 5×5 = 25, 4 দিয়ে কাটো, 4×3 = 12, কোনাকুনি গুণ করলে কি হয়ে যাবে, x = 3×5 = 15। তার মানে x এর মান কত হয়ে গেল, 15। লুপ্ত পদটি কত, লুপ্ত পদটি 15, যেটা আছে অপশন ডি তে। তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর, বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী সংখ্যাটা কি আছে দেখো, 112 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে? ঠিক আছে, গুণফল পূর্ণবর্গ হবে। আমরা কিভাবে করব, এই যে 112 এই সংখ্যাটাকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা যদি 2 দিয়ে করি, 2×5 = 10, 2×6 = 12, আবার 2 দিয়ে করি, 2×2 = 4, 2×8 = 16, আবার 2 দিয়ে করি, 2×1 = 2, 2×4 = 8, আবার 2 দিয়ে করি, 2×7 = 14। তাহলে আমরা এই 112 কে আমরা এইভাবে লিখতে পারি না, 2×2×2×2×2×7। দেখো আমি কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য এত কিছু লিখছি, হ্যাঁ। তোমরা যখন অঙ্কটা নিজেরা করবে তোমাদেরকে এত কিছু কিন্তু করতে হবে না। ঠিক আছে, তোমরা মানে অঙ্কটা খুব কম সময়ের মধ্যেই করে নিতে পারবে, এত কিছু তোমাদের লেখার প্রয়োজন পড়বে না। আমি তোমাদেরকে খালি বোঝানোর জন্য এত কিছু লিখছি। এবারে দেখো এই 112কে আমরা এভাবে লিখতে পারি উৎপাদকে ভাগ করে। এবারে দেখো এই দুটা দুইয়ের জন্য একটা দুই বাইরে আসবে, এই দুটা দুইয়ের জন্য একটা দুই বাইরে আসবে, কিন্তু দেখো 7, এখানে 7টা হচ্ছে একা। তার মানে এখানে যদি আর একটা 7 থাকতো তাহলে দুটো 7-এর জন্য একটা 7 বাইরে আসতো। তার মানে তখন সেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হতো, পূর্ণবর্গ সংখ্যা হতো। কিন্তু এখানে যেহেতু 7 নাই, তাই 112 সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তার মানে এখানে আমাদেরকে মিনিমাম, যেহেতু ক্ষুদ্রতম বলেছে, দেখো 7-এর জায়গায় 7 আর তার সাথে আবার আমরা 4 বা তার সাথে আবার 9, মানে এগুলো সংখ্যাও গুণ করতে পারতাম, তাহলে এগুলো সংখ্যাও পূর্ণবর্গ হতো। কিন্তু আমাদেরকে কি বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা। তার মানে মিনিমাম আমাদেরকে, মিনিমাম এগুলো বাদ দিয়ে মিনিমাম আমাদেরকে 7 গুণ করতেই হতো, তাহলে সেই সংখ্যাটা পূর্ণবর্গ হতো। তাই আমাদেরকে কি বলেছে, যে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে, কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা হলো 7, ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা হলো 7, মানে অপশন সি। তার মানে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, মানে 7 দিয়ে গুণ করলে 112 সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো, √625 প্লাস √6.25 প্লাস √0.0625 এর মান কত হবে? তো দেখো এই √625 কে যদি আমরা লিখি তাহলে আমরা কি লিখতে পারি, দেখো 625 এর রুট কত হয়, 25, তার মানে 25 লিখতে পারি আমরা, প্লাস চিহ্ন আছে প্লাস। আবার দেখো রুটের ভিতরে 625 আছে, ডেসিমাল মানে দশমিকটা কোথায় আছে সেটা আমি তোমাদেরকে পরে বলছি। 625 তো আছে, তার মানে ওর কি হবে, বর্গমূল 25 হবে। এবারে দেখো যেহেতু লাস্টের দিকে 2 ঘর পর দশমিক আছে, মানে 25 তার আগে দশমিক আছে, মানে দশমিকের পরে দুটো সংখ্যা, তাই আমরা দশমিকের পরে এখানে একটা সংখ্যা লিখবো, মানে মানে মাঝখানে 5-এর পরে দশমিক বসিয়ে দেবো, মানে 2.5 হবে। ঠিক আছে, আবার প্লাস, আবার এখানে দেখো 0.0625 আছে, মানে 625 আছে, এটারও তার মানে 25ই হবে। কিন্তু দেখো যেহেতু এখানে 4টা সংখ্যা পরে দশমিক আছে, তাই এখানে আমাদের দুটো সংখ্যা পরে দশমিক হবে। দেখো আমি যখনই বলছি সংখ্যা পরে, তার মানে এদিক দিয়ে কিন্তু আমি সংখ্যাগুলো গুণ করছি, মানে কাউন্ট করছি না, আমি এদিক দিয়ে কাউন্ট করতেছি সংখ্যাগুলো, যে কয়টা সংখ্যা পরে দশমিক আছে। তার মানে এদিক দিয়ে দেখো 4টা সংখ্যা পরে দশমিক আছে, তার মানে এদিক দিয়ে আমাদের দুটো সংখ্যা পরে দশমিক হবে বর্গমূলের ক্ষেত্রে। তার মানে 5 আর 2 আছে, তার মানে এখানে হবে দশমিকটা, সামনে একটা 0। এবারে যদি যোগ করে দেখো 25 আর 2 করতে হবে 27। এবারে ডেসিমেলের পরে কত আছে, 5 পিছনে কিছু নেই, মানে কি 50, 50 আর 25 75, মানে 27.75, এটা হয়ে যাবে আমাদের উত্তর। তোমাদের যদি কারো এইভাবে যোগ করতে অসুবিধা হয় তোমরা লিখে লিখে করতে পারো, সিম্পলি যোগ করে দেবে। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে গেল, অপশন ডি। অপশন ডি 27.75 হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, দুইটি সংখ্যার অনুপাত 7:9 এবং তাদের বিয়োগফল 6, সংখ্যা দুইটি হবে
ঠিক আছে, দেখো কি বলেছে, সংখ্যা দুটোর অনুপাত দেওয়া আছে 7:9, তাদের বিয়োগফল দেওয়া আছে কত, 6। আমি যদি এখান থেকে তাদের অনুপাতগুলোর বিয়োগফল বের করি তাহলে আমাদের কি বেরোবে, 9 থেকে 7 চলে গেলে 2। তার মানে আমরা বলতে পারি যে 2 অনুপাত মানেই হলো 6। 2 অনুপাত মানেই হলো 6, তার মানে 1 অনুপাত মানে কত হবে, 1 অনুপাত মানে 3 হবে। 2 অনুপাত মানে যদি 6 হয় তো 1 অনুপাত মানে কত হবে, 3। এবারে সংখ্যা দুটো আমাদের কি কি আছে, 7 অনুপাত আর 9 অনুপাত। 1 অনুপাত মানে যদি 3 হয়, 7 অনুপাত মানে কত হবে, 21, আর 9 অনুপাত মানে কত হবে, 27। তার মানে সংখ্যা দুটো আমাদের কত, 21 আর 27, যেটা আছে অপশন ডি তে। তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর, অপশন ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করা হলো, যদি দ্রব্যটি 40 টাকা অধিক মূল্যে বিক্রি করা হতো তাহলে 10% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? ঠিক আছে, দেখো ধরে নিচ্ছি দ্রব্যটা 100%-এ কেনা হয়েছিল, এবারে 10% ক্ষতিতে মানে 90%-এ বিক্রি করা হয়েছিল, আবার 10% লাভে মানে 110%-এ বিক্রি করা হয়েছিল। এবারে কি হলো, 90%-এ যখন বিক্রি করেছিল, 90%-এ বিক্রি করেছিল তখন ক্ষতি হয়েছিল, আবার 110%-এ বিক্রি করেছিল যখন লাভ হয়েছিল। তো এই লাভের পরিমাণটা কত, মানে 90%-এ যত টাকা বিক্রি করেছিল সে যদি 110%-এ বিক্রি করতো তাহলে তার 40 টাকা লাভ হতো। কত টাকা লাভ হতো, 40 টাকা লাভ হতো। কিন্তু পার্সেন্টের হিসাবে যদি আমরা দেখি তাহলে দেখো 90 থেকে প্রথমে 100-তে আসবে, 100 থেকে তারপর 110-এ আসবে, তার মানে 20%-এর জাম্প হলো। তার মানে আমরা বলতে পারি যে এই 20% মানেই হলো 20% মানেই হলো 40। বলতে পারি আমরা যে 20% মানেই হলো 40। 20% মানে যদি 40 হয় তার মানে 1% মানে কত, 40/20। 100% মানে কত, 40/20 গুণ 100। এই জিরো কাটো, 2 দিয়ে কাটো, 2 2 4, তার মানে 200। কত হলো, 200। 100% মানে 200। তো 100% আমরা কি ধরেছিলাম, ক্রয় মূল্য। দ্রব্যটির ক্রয় মূল্য কত, 200 টাকা, অপশন বি। তার মানে অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর, অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, একটি ঘনককে তার সকল দিক কালো রং করা হলো, তারপর তাকে কেটে সমান আকারে 64টি ঘনকে রূপান্তরিত করা হলো। ছোট ঘনকগুলির মধ্যে কয়টি ঘনকের শুধুমাত্র একটি তল কালো রং হবে? দেখো খুবই ইম্পর্টেন্ট, খুবই ভালো একটা প্রশ্ন। হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন, তোমরা স্টার দিয়ে রাখো। হ্যাঁ, 4-5টা স্টার, 6টা স্টার, যতগুলো স্টার দিয়ে রাখো, অঙ্কটা বোঝার আছে এখানে, ভালো করে দেখো। ঘনক মানে কি, ঘনক মানে হচ্ছে ধরে নাও লুডুর ছক্কা গুলো যেরকম হয় না সেরকম। তো লুডুর ছক্কা, এবারে কি বলেছে, এরকমই একটা ঘনককে 64টা ছোট ছোট ঘনকে পরিণত করা হলো, 64টা ছোট ছোট ঘনকে পরিণত করা হলো। তাহলে কি বলেছে যে তার আগে কি করেছে, বড় ঘনকটাকে একদম 6 দিক থেকেই কালো রং করে দিয়েছে। একটা ঘনকের কয়টা তল হয়, একটা ঘনকের 6টা তল হয়, একটা ঘনকের কয়টা তল হয়, 6টা তল হয়। ঠিক আছে, বোঝা গেল? এবারে এই 6টা তলকেই কালো রং করে দিয়েছে, কালো রং করে দেওয়ার পর এবারে এই ঘনকগুলাকে 64টা ঘনকে পরিণত করা হয়েছে। তাহলে বলেছে যে কতগুলা ঘনকের খালি একটা দিক কালো রং থাকবে। এবারে দেখো, আমরা যদি মনে করি যে এটা একটা বড় ঘনক, এটা একটা বড় ঘনক, ঠিক আছে, ঘনকের একটা তল আমি দেখাচ্ছি তোমাকে, ঠিক আছে। এবারে বড় ঘনক, ঘনকের 64টা টুকরা করবো। 64টা টুকরা করবো মানে কি, 64টা টুকরা করবো মানে কখন 64টা টুকরা হবে, যখন আমরা দৈর্ঘ্যটাকেও 4টা টুকরা করব, প্রস্থটাকেও 4টা টুকরা করব, উচ্চতাটাকেও 4টা টুকরা করব, তবেই 64টা টুকরা হবে। এই যে কিউব রুট অফ 64 মানে কত, 4। তার মানে আমাকে দৈর্ঘ্যটাকে 4টা টুকরা করতে হবে, প্রস্থটাকেও 4টা টুকরা করতে হবে, আর উচ্চতাটাকেও আবার 4টা টুকরা করতে হবে। হলো? তাহলে আমরা দেখো, আমরা একটা তল নিয়ে ভাবতেছি। হ্যাঁ, একটা তলকে যদি আমি 4টা টুকরা করি তাহলে কি হবে দেখো, এভাবে কাটলাম, একটা সারফেসকে, একটা তলকে কাটলাম আমি। তাহলে দেখো কয়টা টুকরা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা টুকরা হলো। এবারে দেখো, এবারে আমরা কি করেছিলাম, এই 16টা টুকরাকে তো কালো রং করে দিয়েছিলাম।
ঘনকটাকে যখন কালো রং করেছিলাম তার মানে এই উপরের তলটাও কালো রং হয়ে গেছে। এবার দেখো এই সাইডে যেগুলা আছে এই চারটা যে আছে এই সাইডের গুলা তার মানে কি এই দিক দিয়েও কালো রং হয়েছিল। আচ্ছা আমি আরেকবার ভালো করে তোমাদেরকে ড্রয়িংটা করে দিচ্ছি। দেখো এটা ঘনকটা হলো তো, আমরা এখানে 64টা ভাগ করলাম, ঠিক আছে। এটা সারফেস ধরে নাও, এখানে আমি দেখাচ্ছি তোমাদের। এবারে উপরেরটা কালো রং যদি করা হয়েছে তার মানে এই সাইডে যারা আছে তাদের দেখো এই দিকটাও কালো রং হয়ে গেছে, তার মানে এই দিকটা কালো রং হয়েছিল। এবারে এই সাইডে যারা আছে এই সাইডে তাদের এই দিকটাও কালো রং হয়েছে, তার মানে এই দিকটাও কালো রং হয়েছে। এই সাইডে যারা আছে এই দিকটাও কালো রং হয়েছে, এই সাইডে যারা আছে ওই দিকটাও কালো রং হয়েছে। তার মানে দেখো, তার মানে যারা সাইডে সাইডে আছে মানে এদিকে 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 আর এদিকে, তার মানে এদের শুধু একটা তল না, এদের এদিকেও কালো রং হয়েছে এদিকেও কালো রং হয়েছে, উপরেও হয়েছে সাইডেও হয়েছে, উপরেও হয়েছে সাইডেও হয়েছে। আর কোনাগুলাতে যাদের আছে, কোনাগুলাতে যারা আছে কোনাগুলাতে তো তিনটা সাইড কালো রং হয়েছে, এই সাইডটা আবার উপরেরটা। বোঝা গেল? তার মানে একটা সারফেসে খালি কয়টা বাঁচলো, এই যে মাঝখানে যে চারটা আছে এই মাঝখানের যে চারটা, এই মাঝখানের চারটাই হলো এমন যাদের হচ্ছে একটা সারফেস খালি উপরের দিকটা খালি কালো রং হয়েছে, কারণ নিচের দিকটা তো ভিতরে ছিল, নিচের দিকটা তো কালো রং হবে না। তো একটা সারফেসে যদি আমাদের বা একটা তলে যদি আমাদের ওরকম আমরা চারটা ছোট ঘনক পাই যার শুধু একটা দিক কালো রং, তাহলে 6টা সারফেস আছে, 6টা তল আছে, 6টা তলে আমরা মোট কয়টা পাবো? একটাতে যদি 4টা পাই 6টাতে আমরা পাবো 24টা। তার মানে যখনই বড় ঘনকটাকে কেটে কেটে 64টা ছোট ঘনকে রূপান্তরিত করা হবে, তার মধ্যে 24টা ঘনক এমন থাকবে যার শুধু একটা তল কালো থাকবে। বোঝা গেল? একটা তল কালো থাকবে, তার মানে আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি 24, অপশন ডি 24 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো তোমরা যারা বুঝতে পারোনি তারা কিন্তু কমেন্ট করে জানাবে যেটা বুঝতে পারলে কিনা। এটা কিন্তু খুব ভালো একটা বোঝার জিনিস কিন্তু এটা, হ্যাঁ এটা কিন্তু অঙ্কটা খুব মানে খুবই ভালো অঙ্ক, বোঝার আছে অঙ্কটাতে। বোঝা গেল? দেখো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে না, তোমরা ভিডিওগুলো অবশ্যই কিন্তু লাইক করে দেবে। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, একটি প্রশ্নপত্রে 100টি 2 নম্বরের প্রশ্ন আছে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর দেওয়া হয় আর ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। অমিত সবকটি প্রশ্নের উত্তর করে 80 নাম্বার পেল। অমিত কটি প্রশ্নের সঠিক উত্তর করেছিল? ঠিক আছে, 100টা প্রশ্নের পরীক্ষা, একটা প্রশ্নের জন্য 2 নাম্বার করে দেওয়া হবে। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে অমিত 100টা প্রশ্নই অ্যাটেন্ড করেছে। আমি ধরে নিলাম যে অমিত 100টা প্রশ্নই সঠিক করেছে, তার মানে 100টা প্রশ্নের মধ্যে 2 নাম্বার করে পেয়েছে, তার মানে সে টোটালে 200 নাম্বার পেয়েছে। অমিত 100টা প্রশ্নই সঠিক করেছে, সঠিক করে সে 200 নাম্বার পেয়েছে। কিন্তু প্রশ্নে বলে দিয়েছে যে অমিত সবকটা প্রশ্ন অ্যান্সার করেছে কিন্তু 200 নাম্বার পায়নি, ও কত পেয়েছে? 80 নাম্বার পেয়েছে। কত নাম্বার পেয়েছে? 80 নাম্বার পেয়েছে। তার মানে সে কত নাম্বার কম পেয়েছে? 120 নাম্বার সে কম পেয়েছে। এবারে অমিত কত মোটের উপরে কত নাম্বার কম পেয়েছে? 120। মানে আমি যা ধরেছিলাম 200 নম্বর অমিত পেয়েছে, কিন্তু না, অ্যাকচুয়ালি অমিত 200 নাম্বার পাইনি, অমিত পেয়েছে 80 নাম্বার, মানে 120 নাম্বার কম পেয়েছে। তার মানে দেখো, তার মানে অমিত কি ভুল করেছে? অমিত অ্যাটেন্ড করেছে তো সবগুলাই যদি সঠিক হতো তাহলে 200 নাম্বার পেতো, কিন্তু সে পেয়েছে 80 নাম্বার, মানে কম পেয়েছে, তার মানে কি সে ভুল করেছে। এইবারে দেখো, এইবারে সে যদি ভুল করে তাহলে সিস্টেমটা কি? সে যদি ভুল করে তার মানে কি? ভুল করে যেহেতু, তার মানে একটা প্রশ্ন ও সঠিক উত্তর দিতে পারলো না, তার মানে আমি যেহেতু সঠিকের জন্য 2 নাম্বার দিয়ে দিয়েছিলাম, তার মানে সেই 2 নাম্বারটা আমাকে মাইনাস করতে হবে। সে যেহেতু একটা প্রশ্ন ভুল দিয়েছে, আবার কি করতে হবে? সে যেহেতু ভুল দিয়েছে তার মানে সে যত নাম্বার পেয়েছিল তার থেকে আবার 1 নাম্বার মাইনাস করে দেবে। তার মানে একটা প্রশ্ন যদি অমিত ভুল করে তাহলে আমার হিসেবে সে মোট 3 নাম্বার কম পাচ্ছে। মোট কত নাম্বার কম পাচ্ছে? 3 নাম্বার কম পাচ্ছে, যেহেতু সে সবগুলা প্রশ্নের উত্তর দিয়েছিল। আমি যেহেতু সবগুলা প্রশ্ন ধরে নিয়েছি সে 200 নাম্বার করে, মানে সবগুলার সঠিক উত্তর দিয়ে 200 পেয়েছে, কিন্তু আমার ক্যালকুলেশন হিসেবে সে একটা প্রশ্নের জন্য তার 3 নাম্বার কাটা যাবে 200 থেকে। কিন্তু তার মানে 200 থেকে যেহেতু 120 নাম্বার আমরা মাইনাস করেছি, তার মানে একটা প্রশ্নের যদি 3 নাম্বার মাইনাস হয়, তার মানে কতগুলা প্রশ্ন আছে টোটাল? একটা প্রশ্নের জন্য 3 নাম্বার, 120 নাম্বার, তার মানে কত হবে? 3 দিয়ে কাটো, তার মানে 40। তার মানে অমিত করেছিল 40টা প্রশ্ন ভুল করেছে। অমিত 40টা প্রশ্ন ভুল করেছে। তো আমাদের উত্তর কি হবে দেখো, অমিত কয়টা প্রশ্ন সঠিক উত্তর দিয়েছিল, আমাদের তো ভুল কয়টা সেটা চাইনি, আমাদের চেয়েছে সঠিক কয়টা দিয়েছে।
তার 100টার মধ্যে যদি 40টা ভুল করে তার মানে সঠিক দিয়েছে 60টা। তার মানে 60টা অমিত সঠিক দিয়েছে, যেটা আছে অপশন এ তে। তার মানে অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? বোঝাতে পারলাম? দেখো তোমাদেরকে আমি বারবার করে বলছি কিন্তু যে প্রশ্নগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির প্রশ্নগুলো, কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো। তোমরা প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস যদি তোমরা না করো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় করে আসতে পারবে না। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তোমরা দেখবে পরীক্ষায় ভালোভাবে তোমরা অ্যান্সার করে আসতে পেরেছো। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, পরপর 3টি বিজোড় সংখ্যার প্রথমটির 3 গুণ তৃতীয়টির 2 গুণের চাইতে 3 বেশি, তৃতীয় সংখ্যাটি কত? ধরে নিচ্ছি আমি প্রথম বিজোড় সংখ্যাটা x, তার পরের বিজোড় সংখ্যাটা তার মানে কি হবে x প্লাস 2, তার পরের বিজোড় সংখ্যাটা তার মানে কি হবে x প্লাস 4, মানে 2 2 করে বাড়তে থাকবে, ঠিক কি না? এবার দেখো কি বলেছে, প্রথম বিজোড় সংখ্যাটার 3 গুণ মানে 3x, কি বলেছে তৃতীয় সংখ্যাটির 2 গুণের চাইতে 3 বেশি, মানে এটা বেশি আছে, এটা বেশি আছে। তার মানে যদি আমরা সমান করতে চাই, তার মানে x প্লাস 4 এর 2 গুণ, এর 2 গুণের চাইতে এটা বেশি আছে। তার মানে এদিকে আমরা যদি প্লাস 3 করে দিই তাহলে দুটো সমান হয়ে যাবে আমাদের। বোঝাতে পারলাম? এটাই হলো আমাদের ইকুয়েশন। এবার এটাকে যদি আমরা সমাধান করি দেখো কি হবে, 3x ইজ ইকুয়াল টু 2x প্লাস 8 প্লাস 3। এই 2x টা এদিকে আসলে কি হয়ে যাবে, মাইনাস 3x থেকে 2x চলে গেলে কত হবে, শুধু x ইজ ইকুয়াল টু 8 আর 3 11। তার মানে x এর মান কি হয়ে গেল আমাদের 11। আমাদের কি চেয়েছে প্রশ্নে, তৃতীয় সংখ্যাটি কত? তো এটা তো প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, এটা তৃতীয় সংখ্যা। তৃতীয় সংখ্যাটা কি ছিল, x প্লাস 4। x প্লাস 4 মানে কত, 15। তার মানে আমাদের তৃতীয় সংখ্যাটা কত হবে, 15, যেটা আছে অপশন ডি তে। তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে, 4 অঙ্কের একটি সংখ্যা A381 যদি 11 দ্বারা বিভাজ্য হয় তবে এর মান কত হবে? ঠিক আছে, দাঁড়াও, 11 দ্বারা বিভাজ্য নিয়ম আমরা কি জানি, যে জোড় স্থানের সংখ্যাগুলোর যোগফল আর বিজোড় স্থানের সংখ্যাগুলোর যোগফল, এই দুটার পার্থক্যটা যদি 0 অথবা 11-র গুণিতক হয় তবেই সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো এখানে বিজোড় স্থানে কি কি আছে, 1 আর 3, আর জোড় স্থানে কি আছে 8 আর a। তার মানে a প্লাস 8 এটা, আর এখানে আছে 3 প্লাস 1 এটা। এবারে এই দুইটার বিয়োগফল কত হবে, দেখো a প্লাস 8 তো a প্লাস 8ই হবে, 3 আর 1 কত হচ্ছে 4, 3 আর 1 কত হচ্ছে 4। এইবারে দেখো এইবারে কি হবে, এই দুটার বিয়োগফল আমাদেরকে 0 অথবা 11 বানাতে হবে। 0 অথবা কি বানাতে হবে, 11 বানাতে হবে। এবারে দেখো 0 তো হবে না, 0 তো হবে না, কারণ এর মান আমরা মাইনাসে কখনো নিতে পারবো না, তাহলে 0 হবে না। তাহলে আমাদের কি করতে হবে, 11 বানাতে হবে। এইবারে এটার থেকে -4 করলে যাতে 11 হয়, তার মানে এটার মান কত হবে, এটার মান নিশ্চয়ই 15 হবে। এই 15 থেকে 4 বিয়োগ করলে তবেই তো 11 হবে। তার মানে 8 আর a এর মান হয়ে যাবে 15, মানে 8 প্লাস a এটার মান হয়ে যাবে 15। তার মানে এর মান কত হবে, এর মান 7। এখান থেকে তো বুঝতে পারতেছি 8 প্লাস a এর মান আমাদেরকে 15 বানাতেই হবে, তবেই তো 15 থেকে 4 বিয়োগ করলে 11 হবে। তার মানে এর মান কত হয়ে যাবে, এই 15 মাইনাস 8 মানে 7। তার মানে এর মান কত হয়ে গেল, 7, যেটা হচ্ছে অপশন সি তে। তার মানে অপশন সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো, কিছু টাকা ব্যাংকে সরল সুদে রাখা হলো যা 4 বছরের সুদে আসলে 1240 টাকা হলো এবং 10 বছরের সুদে আসলে 1600 টাকা হলো, আসল নির্ণয় করো। দেখো একদম সিম্পল ওয়েতে আমরা এই প্রশ্নটা করব, সিম্পল ওয়ে, কোনো আমাদের মানে হার্ড ক্যালকুলেশন করার প্রয়োজন নেই, একদম সহজ ভাবে করব। কিভাবে করব দেখো, 4 বছরে কত হয়েছে 1240 টাকা, 4 বছরে কত হয়েছে 1240 টাকা, 10 বছরে কত হয়েছে 1600 টাকা। তার মানে দেখো এই 4 বছর থেকে যখন 10 বছরে গেল, তার মানে 6 বছরে যেহেতু সরল সুদ, তার মানে সুদটাই বাড়ছে শুধু। তো 6 বছরে কতটা সুদ বেড়েছে দেখো, 10 বছর পর ছিল 1600 টাকা, 4 বছর পর ছিল 1240 টাকা, তার মানে সুদ কত বেড়েছে 0.63, মানে 360 টাকা সুদ বেড়েছে। কয় বছরে, 6 বছরে 360 টাকা সুদ বেড়েছে। যেহেতু সরল সুদগুলো প্রতি বছর একই সুদ বাড়ে,
তাহলে 6 বছরে যদি 360 টাকা বাড়ে তাহলে 1 বছরে কতটা সুদ বাড়বে? 360 কে 6 দিয়ে ভাগ করো, সমান সমান 60 টাকা। তার মানে 1 বছরে কত টাকা সুদ হচ্ছে? 1 বছরে সুদ হচ্ছে 60 টাকা। 1 বছরে 60 রুপিস হচ্ছে সুদ। বোঝা গেল? এইবারে দেখো 4 বছরে যখন বলেছে যে 4 বছরে সুদে আসলে কত টাকা? 1240 টাকা। 4 বছরে সুদে আসলে কত টাকা? 1240 টাকা। তার মানে কি এখানে 4 বছরের সুদ ইনক্লুড আছে, আসল আছে, তার সাথে 4 বছরের সুদ ইনক্লুড আছে। এবার আমরা তো জানি 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ 60 টাকা। তার মানে 4 বছরের সুদ কত হবে? 4 বছরের সুদ হয়ে যাবে 4 6 24, মানে 240 টাকা। তার মানে এখানে 240 টাকা সুদ আছে, বাকিটা হচ্ছে আসল। তার মানে 1240 থেকে 240 বাদ দিয়ে দিলে বাঁচতেছে 1000, যেটা হয়ে যাচ্ছে আমাদের আসল। আমাদের তোটাই চেয়েছে আসল নির্ণয় করো, তার মানে আসল কত? 1000 টাকা। আসল কত? 1000 টাকা। দেখো আমি তোমাদেরকে এত লিখে লিখে করালাম, তাই তোমাদের এতটা মানে মনে হলো যে আমাদের 1 মিনিট 2 মিনিট টাইম লেগে গেল, কিন্তু তোমরা যখন বুঝে যাবে অঙ্কটা, নিজেরা করবে, তোমাদের কোনো সময় লাগবে না। তোমাদের অঙ্কটা 30 সেকেন্ডের আগেই হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে? অপশন বি। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তো দেখো এটাই ছিল আজকের ভিডিওর শেষ প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটা তোমরা অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।